এই ঘটনাটি বেসিক্যালি আমার এক বন্ধুর মুখে শোনা, তার এক আত্মীয়র ঘটনা। আমার এই বন্ধুর এক দাদা আছে যার নাম দিব্যেন্দুদা। দিব্যেন্দুদা তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে কল্যাণীর দিকে থাকে। দিব্যেন্দুদার ছেলের বয়স 4 থেকে 5 বছর হবে। স্বামী স্ত্রী দুজন মিলে সকালবেলা কাজে বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাড়ি ফেরে। ছেলেটি সারাদিন একা একা থাকে তার আয়ামাসির সাথে। এই আয়ামাসির কাজেই ছেলেটি দিন দিন বড় হয়ে উঠছে। এই দিব্যেন্দুদার এক বন্ধু আছে যার নাম রবিন। রবিনদা পেশায় হচ্ছে গোস্ট ডিটেকটিভ। একদিন দিব্যেন্দুদার বাড়িতে এই রবিনদা এবং তার স্ত্রী এসেছিল। সারাদিন প্রচন্ড হাসি ঠাট্টা হই হুল্লোর মধ্যে দিয়ে কেটে গেল। সন্ধ্যাবেলায় রবিনদা দিব্যেন্দুদাকে ডেকে বলে যে চল না ভাই তোদের ছাদ দিয়ে একবার ঘুরে আসি। দুই বন্ধু মিলে ছাদে যায় এবং একটা একটা করে সিগারেট ধরায়। সিগারেট খেতে খেতে রবিনদা দিব্যেন্দুদাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর ছেলে কি করছে? দিব্যেন্দুদা তখন বলে, ভাই ছেলে তো ওই ক্লাস 1 হলো। ভাই খুব ভালো ছেলে, বিশ্বাস কর, মানে আমি আর ওর মা সারাদিন বাড়ির বাইরে থাকি আর ওই আয়াদির সঙ্গে থাকে, কিন্তু বিশ্বাস কর মানে একটুও জ্বালাতন করে না। আয়াদিটা বলে যে খুব ভালো ছেলে, সারাদিন নিজের মতো খেলাধুলা করে, খাওয়া দাওয়া করে, পড়াশোনা করে, কিন্তু একটুও বিরক্ত করে না। রবীন্দ্র তখন বলে যে সত্যি খুব ভালো ছেলে, কিন্তু দেখ দিব্যেন্দু, এখন আমি তোকে একটা কথা বলতে চলেছি, সেটা নিছকই আমার কল্পনা বলে ধরে নিতে পারিস, মানে সিরিয়াসলি নিস না কথাটা, কিন্তু আমার মনে হচ্ছে যে তোর ছেলের সাথে কোনো একটা আত্মা আছে। এই কথাটা শুনে দিব্যেন্দুদার পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। দিব্যেন্দু বলছে, কি বলছিস কি ভাই তুই? রবীন্দ্র তখন বললো, দেখ ভাই সিরিয়াসলি নিস না, মানে আমি সারাদিন তো এই ভূত প্রেত নিয়ে থাকি, তাই আমার সাধারণ জিনিস কেউ না অ্যাবনর্মাল মনে হয়। আমার যেটা মনে হলো, আমার কর্তব্য তোকে সেটা বলা, তাই বললাম। তোরা একটু খেয়াল রাখিস, কারণ ছেলেটা সত্যি খুব মিষ্টি, আমি চাই না ওর যেন কিছু হয়। এই কথাটা শোনার পর দিব্যেন্দুদার মাথায় চিন্তা ঢুকে। সে রাতের বেলা নিজের বউকে সমস্ত কথাটা বললো। সমস্ত কথা শুনে বউ বললো, দূর, তোমার বন্ধুর ভুলভাল মনে হয়েছে। পরের দিন সকালবেলা দিব্যেন্দুদা আয়া দিদিকে ডেকে বলল, আচ্ছা দিদি, বাবুর মধ্যে কি কিছু অস্বাভাবিক তুমি লক্ষ্য করেছো কোনোদিন? আয়া মাসে এই প্রশ্নটা শুনে হঠাৎ অবাক হয়ে গেল। সে বললো যে না তো, তেমন তো কিছু পাইনি, মানে সারাদিন তো ঠিকঠাকই চলছে, মানে খাওয়া দাওয়া করছে, খেলাধুলাও করছে, পড়াশোনাও করছে। কেন, মানে কেউ কিছু বলেছে, স্কুল থেকে কিছু বলেছে? তখন দেববেন্দু বললো, না না না, তেমন কিছু না, জাস্ট এমনি জিজ্ঞেস করছি। এবং তারপরে দেববেন্দুদাও ভাবলো যে রবিন হয়তো একটু ভুলভালই ভেবেছে, এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। এই ভেবে সে কাজে বেরিয়ে গেল। এর বেশ কিছুদিন পরে এক রোববারে দিব্যেন্দুদা আর দিব্যেন্দুদার স্ত্রী সকালবেলা ব্রেকফাস্ট করে বসেছিল। সেই সময় হঠাৎ তার ছেলে তার কাছে এসে বললো যে বাবা বাবা, আজকে না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, বিরিয়ানি খাওয়াবে? এই কথাটা শুনে দিব্যেন্দুদা তার স্ত্রীকে বলে, দেখলে বাবু আজকে বিরিয়ানি খেতে যাচ্ছে, আজকে আমি মটন বিরিয়ানি রান্না করবো এবং দুপুরবেলা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো। এই বলে দিব্যেন্দুদা হাসতে হাসতে রান্নাঘরে ঢুকে যায় এবং রান্নাবাড়ি শুরু করে। রান্না বান্না কমপ্লিট করে দিব্যেন্দুদার স্ত্রী, তার ছেলে এবং আয়া দিদি সবাই মিলে একসঙ্গে হাসি ঠাট্টা করতে করতে ইয়ার্কি মারতে মারতে দুপুরবেলা খেতে বসে। এবং যেই খাওয়া শুরু করবে সেই সময় দিব্যেন্দুদার ছেলে হঠাৎ বলে উঠলো, আরে কি করছো, দাঁড়াও দাঁড়াও, বাবা তো বললো সবাই মিলে একসঙ্গে বসবো, আগে সবাই আসুক। তখন ওর মা হাসতে হাসতে বললো, আরে বাবু সবাই তো চলে এসছে, কে আসেনি, তুমি খেতে বসো। তখন দিব্যেন্দুদার ছেলে বললো যে কোথায়, ও তো এখনো আসেনি, ও আগে আসুক, তাহলে তো সবাই মিলে খেতে বসবো। এই বলে সে একটা খেলনার দিকে আঙুল করলো। তখন ওর মা বললো, আচ্ছা তুমি খাওয়া শুরু করো, ও ঠিক সময় চলে আসবে। এই সমস্ত কথাবার্তাগুলো শুনতে শুনতে হঠাৎ কেন জানি না দিব্যেন্দুদার পিঠ থেকে একটা ঠান্ডা জল বয়ে গেল। তার হঠাৎ সেদিন বলা রবিনের কথাটা মাথায় এলো, তাহলে রবিন ঠিক বলেনি তো। এই চিন্তার কথা দিব্যেন্দুদা তার স্ত্রীকে জানায়। তার স্ত্রী সমস্ত কিছু শুনে বলে, তোমারও চিন্তা ভাবনা তোমার বন্ধুর মতো হয়ে যাচ্ছে, সমস্ত কিছুতে নেগেটিভ ধরছো। আরে বাবু নিজের খেলনাকে খাওয়ানোর কথা বলেছে, আর বাচ্চা ছেলে কি বলতে কি বলেছে তাই নিয়ে তুমি কেন এত ভুলভাল দুশ্চিন্তা করছো? ছাড়ো, বাদ দাও, এসব নিয়ে চিন্তা করো না। কিন্তু দিব্যেন্দুদার যেন চিন্তা গেল না। সে বিকেলবেলা রবিনের সঙ্গে দেখা করলো। দেখা করে সমস্ত কিছু বলাতে রবিন বললো যে দেখ, আমার মনে হচ্ছে বৌদি ঠিকই বলছে, তুই আমার কথা শুনে একটু বেশি ভাবছিস। তাও যখন তোর সমস্যা হচ্ছে, তোর সন্দেহ হচ্ছে, আমি তোকে একটা সাজেশন দিচ্ছি, তুই কালকে অফিস ছুটিয়ে এবং বাবুকেও স্কুল কামাই করা এবং সারাদিন বসে অবজার্ভ কর যে তোর ছেলে সারাদিন কি করছে। রবিনের কথা মতো দিব্যেন্দুদা পরের দিন আর অফিসে গেল না। সে সারাদিন বসে দেখতে রইলো যে তার ছেলে কি করছে। এবং প্রথম প্রথম বাচ্চাটার মধ্যে কোনো কিছু অস্বাভাবিক দেখতে লাগলো, কিন্তু ধীরে ধীরে দিব্যেন্দুদা খেয়াল করলো যে তার ছেলের মধ্যে কিছু তো একটা অস্বাভাবিক আছে। মানে তার ছেলের হাঁটা চলা, কথাবার্তা, খেলাধুলাগুলো ঠিক স্বাভাবিক নয়, কারণ তার যে খেলাগুলো সেগুলো একা খেলা যায় না। এই সমস্ত কিছু রবিনকে সে ফোন করে বলে। বিকেলবেলা রবীন্দ্র দিব্যেন্দুদার বাড়িতে আসে কিসব যন্ত্রপাতি নিয়ে এবং কিসব মেপে টেপে দেয়ালে ফেয়ালে ঠেকিয়ে রবীন্দ্র দিব্যেন্দুদাকে বলে, দেখ ভাই, একটা জিনিস তো শিওর যে এখানে কিছু তো একটা আছে। এটা শুনে দিব্যেন্দুদা ভয় পেয়ে যায় এবং বলে, তাহলে ভাই আমার ছেলের কি হবে, আমার ছেলে কিছু হবে না তো ভাই? তখন রবীন্দ্র বলে, আরে চিন্তা করিস না, দেখছি কি করা যায়। এই বলে রবীন্দ্র বাবুর কাছে গেল। বাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করলো যে বাবু কি খেলছো একা একা? তখন বাবু বললো, কোথায় একা, আমি তোর সাথে খেলছি।
রবীন্দ্র তখন বললো যে ও তোমার বন্ধু বুঝি, তা তোমার বন্ধুর নাম কি? তখন বাবু বললো ওর নাম আদিত্য। রবীন্দ্র তখন বলে যে ও আচ্ছা আচ্ছা, চলো তাহলে তুমি আমি এবং আদিত্য মানে তোমার বন্ধু আমরা তিনজন মিলে বাইরে দিয়ে ঘুরে আছি, চলো। দিব্যেন্দু তার ফ্ল্যাটের দরজার বাইরেই লিফট। রবীন্দ্র এবং বাবু যখন লিফটের সামনে গিয়ে দাঁড়ায় তখন বাবু পিছন ঘুরে বলে কি হলো আদিত্য, এদিকে আসো, চলো একসঙ্গে যাবো তো। তখন রবীন্দ্র বাবুকে জিজ্ঞেস করে কি হলো, তোমার বন্ধু কি আসতে চাইছে না? তখন বাবু বলছে না, ও না আসতে চাইছে না। তখন রবীন্দ্র বলে ঠিক আছে ছাড়ো, তুমি আর আমি দুজন মিলে গিয়ে তোমার বন্ধুর জন্য কিছু খাবার কিনে আনি, চলো। বাইরে বেরিয়ে রবীন্দ্র বাবুকে জিজ্ঞেস করে আচ্ছা আদিত্য কবে থেকে তোমার সাথে আছে? বাবু তখন বলে ও তো প্রথম থেকেই আছে, কিন্তু জানো আদিত্য না কেমন জানি একটা, জানো মানে ও না বাইরে কোথাও যেতেই চায় না। আমি ওকে কত বলি যে চলো আমার সাথে স্কুলে চলো, আমার সঙ্গে মাঠে চলো, খেলাধুলা করি, কিন্তু না ও না মানে কিছুতেই বাইরে যাবে না। ও সারাক্ষণ ঘরে থাকবে, ঘরে খেলবে আমার সাথে, এবং আমাকেও না কোথাও যেতে দিতে চায় না। আমাকে মাঝে মাঝে বলে স্কুলে না গেলেই হবে না, স্কুলে যেতে হবে না, এইসব বলে জানো তো। সন্ধ্যেবেলায় রবীন্দ্র দিব্যেন্দু এবং তার স্ত্রীকে একটা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা আমাকে একটা কথা বল, তোরা এই ফ্ল্যাটে কবে শিফট করেছিস? দিব্যেন্দু বলে আমরা ওই তো বাবু হওয়ার বছর খানেক আগে এখানে শিফট করেছি, এবং খুব স্বাভাবিক ফ্ল্যাটে ঢোকার আগে কোনো অস্বাভাবিক মৃত্যুর খোঁজ খবর নিয়ে তোরা আসিস। দেখ ভূতেদের মধ্যেও দু প্রকারের ভূত হয়, একটা ভালো ভূত, একটা খারাপ ভূত, ঠিক যেমন মানুষের মধ্যে হয়। কিন্তু এমন যেমন কোনো কথা নেই যে ভালো মানুষ কোনোদিন তোর ক্ষতি করবে না, ঠিক তেমন ভালো ভূত যে তোর কোনোদিন ক্ষতি করবে না তারও কোনো কথা নেই। তোর ছেলের সাথে একটি 7-8 বছরের আত্মা আছে যার নাম আদিত্য, এবং সেই আত্মাটা এই ফ্ল্যাটে তোদের শিফট করার আগে থেকেই ছিল। সেই আত্মাটা এখনো পর্যন্ত তোর ছেলের কোনো ক্ষতি করেনি ঠিকই, কিন্তু একটা কথা মাথায় রাখবি যে আত্মার কিন্তু বয়স বাড়বে না, কিন্তু তোর ছেলের বয়স বাড়বে। এরপরে তোর ছেলে যখন বড় হবে, যখন সে বুঝতে পারবে যে তার প্রাণের বন্ধু আসলে একটা আত্মা, তখন কি হবে? এবং আত্মাটাও কিন্তু সবসময় এটাই চাইছে এবং সবসময় এটাই চাইবে যে তোর ছেলে যেন সারা জীবন তার সাথে থাকে। তার জন্য সে কিন্তু তোর ছেলেকে নিজের কাছে টেনে নিতেও পারে, কারণ তোর ছেলের ওপরে তার একটা মায়া জন্মেছে, এবং মায়া না বড়ই খারাপ জিনিস, সেটা মানুষের মায়া হোক কি আত্মার হোক। এই সমস্ত কিছু শুনে দিব্যেন্দু তার স্ত্রী হাউ হাউ করে কাঁদতে শুরু করলো এবং বললো যে ভাই তাহলে তাহলে কি করবো ভাই, তাহলে আমার ছেলে কিছু হবে না তো ভাই? তখন রবীন্দ্র বললো দেখ ভাই, আমার যেটা মনে হচ্ছে সেটা আমি তোকে বলছি, সেটা হচ্ছে তোরা যত তাড়াতাড়ি পারিস এই ফ্ল্যাটটা ছেড়ে দে। কারণ তোর ছেলের সাথে কথা বলে আমি যেটুখানি বুঝেছি সেই আত্মাটা এই ফ্ল্যাট থেকে খুব বেশি বেরোতে পারে না। এবার সেটা যে বেরোবেই না তার কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না, কিন্তু এখনের জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে এই ফ্ল্যাটটা তুই ছেড়ে দে। এই ফ্ল্যাটটা ছেড়ে দেওয়ার সময় তোর ছেলে কিন্তু এই ফ্ল্যাটটা থেকে যেতে চাইবে না, এটা মাথায় রাখিস। সে কিন্তু প্রচন্ড কান্নাকাটি করবে, হাওয়া করে চিৎকার করবে, কিন্তু যদি ছেলেকে বাঁচাতে চাস তাহলে এই ফ্ল্যাটটা যত তাড়াতাড়ি পারিস ছেড়ে দে। এর কিছুদিন পরে দিব্যেন্দু তার সপরিবার নিয়ে ফ্ল্যাটটা ছেড়ে দেয়। ফ্ল্যাট ছাড়ার সময় তার বাবু যেতে চাইছিল না, প্রচন্ড কান্নাকাটি করেছে, চিৎকার করেছে, এবং 3-4 দিন ধরে বাবুর কিন্তু টানা জ্বর ছিল, কারণ বাবুরও তো কোথাও এক জায়গায় মায়া জন্মে গেছিল না। কিন্তু তারপরে ধীরে ধীরে সমস্ত কিছু ঠিক হয়ে যায়। বাবু এখন তার বন্ধু আদিত্যকে ভুলে গেছে, তার এখন নতুন বন্ধু হয়েছে যাদের সঙ্গে সে মাঠে গিয়ে খেলাধুলা করে। কিন্তু এই সমস্ত ঘটনাটা শোনার পরে আমার মনে কিছু প্রশ্ন এসেছিল যে এই সমস্ত জিনিসটার মধ্যে আদিত্যর দোষ কোথায়? আদিত্য কি এখনো সেই ফ্ল্যাটটাতে থাকে? বাবু যেমন আদিত্যকে ভুলে যেতে পেরেছে, আদিত্যও কি বাবুকে ভুলে যেতে পেরেছে? এবং বাবুর মতন সেও কি নতুন বন্ধু খুঁজে পেয়েছে? তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমার সাথে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।